आज অটিজমের ডায়াগনোসিস নিয়ে কথা বলবো। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং নিউরো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, অটিজম নিয়ে কাজ করি। বহু বছর ধরে বহু প্যারেন্টস আমাদের কাছে এসেছেন কিছু স্পেসিফিক প্রবলেমস নিয়ে এবং তাদের মনে উৎকণ্ঠা থাকে অটিজম নিয়ে। অটিজমের প্রকোপ বাড়ছে চারিদিকে, অটিজম একটি বিভীষিকা। কেন? লোকে অটিজমের সাথে ওয়ার্স আউটকামসকে রিলেট করেছেন এবং তারা জানতে শিখেছেন অটিজম নাকি ভালো হয় না, কিন্তু বাস্তবে এমন কি জানব এবং সেখানে অটিজমের ডায়াগনোসিস সত্যিই কতটা গুরুত্বপূর্ণ এটাও জানব। ধরুন কারো জ্বর হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, কি করবেন? ব্লাড টেস্ট করবেন। ব্লাড টেস্টে ধরা পড়বে যে আপনার ম্যালেরিয়া হয়েছে কিনা এবং তার জন্য স্পেসিফিক টেস্ট আছে। যে কোনো টেস্ট না, ডেঙ্গুর টেস্ট করে ম্যালেরিয়া আছে কিনা বেরোবে না, আপনার স্পেসিফিক কিছু টেস্ট লাগবে। আপনার ডেঙ্গু বা ম্যালেরিয়া হলে আপনি কি এমআরআই করবেন? না। তাহলে এমআরআই করে ডেঙ্গু বা ম্যালেরিয়া ধরা পড়ে না। আপনার পা ভেঙেছে, আপনি কি ব্লাড টেস্ট করবেন? উত্তর হচ্ছে না। তাহলে এক্ষেত্রে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা টেস্ট হয়। কেন? আমরা বোঝার চেষ্টা করছি কোথায় গন্ডগোল। অটিজমে প্রবলেমটা হচ্ছে কানেকশনে, হিউম্যান টু হিউম্যান কানেকশন। আমি আপনার সাথে কানেক্ট করছি, যদি এই কানেকশনটা না হয় বাকি বারটা হবে না। আমরা সেখানে সোশ্যালাইজেশন, কমিউনিকেশন এবং বিহেভিয়ার, এই তিনটে জোনে গন্ডগোল দেখতে পাই। কিন্তু বেসিক প্রবলেমটা কিন্তু সোশ্যাল কানেকশনে, হিউম্যান টু হিউম্যান কানেকশনে, মানুষ এবং সেই ব্যক্তি, সেই বাচ্চাটির কানেকশনের মধ্যে। যদি সেখানে প্রবলেম থাকে, আমি এমআরআই বা ব্লাড টেস্ট বা অমুক টেস্ট বা তমুক টেস্ট করে কিভাবে জানবো? এটা বুঝুন যে এর প্রেডিক্টরস যদি কিছু থেকেও থাকে, আমি সেটা জেনে এর প্রবলেম সলভ করতে পারবো না। তাহলে উদ্দেশ্য হচ্ছে প্রবলেম সলভ করা। কেন সে প্রবলেম হলো সেটা গুরুত্বপূর্ণ। তার নিউরোলজিক্যাল বেসিস আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, কিন্তু নিউরোলজিক্যাল বেসিসটা একদম মাইক্রো লেভেলে, একদম সেলুলার লেভেলে, যখন নার্ভগুলো একটা আরেকটার সাথে কানেক্ট করছে। আমি আপনাকে নতুন কথা বলছি, আপনার কাছে যদি রেলেভেন্ট হয় আপনি সেটাকে মনে রাখবেন। মনে রাখতে আপনার ব্রেন সেলসগুলোতে, সেই নার্ভ সেলসগুলোর মধ্যে কিছু পরিবর্তন হবে। কিছু সেল আরও কিছু সেলের সাথে কানেকশন ফর্ম করবে। অটিজমে এই কানেকশন লেভেলের প্রবলেম। তাহলে আপনি এমআরআই করলেও যে ভিউ দেখছেন সেটা স্যাটেলাইট ভিউয়ের মতো, সেটা আরও কাছ থেকে বাড়ির ভিতরে কি প্রবলেম আছে সেটা বোঝার প্রয়োজন। কিন্তু সেই মেকানিজমে যদি না যান, তাহলে কিন্তু আপনার জানা হবে না যে সত্যিই বাচ্চার অটিজম আছে কিনা। কারণ আমরা যখন এমআরআই করছি, আমরা ওভারঅল স্ট্রাকচারটা দেখছি, আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের ডিটেলে গিয়ে দেখছি না। যদি সেই লেভেলে প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অটিজম নয়। অনেক সময় যে বাচ্চার গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে, অনেক সময় এমন হয় যে বাচ্চার ওভারঅল ব্রেন ডেভেলপমেন্টে ঘাটতি আছে এবং তখন তার মধ্যে অটিজমের লক্ষণ রয়েছে, কিন্তু এটা অটিজমও নয়। এবং আপনি যদি ব্রেনের সেই এমআরআইতে ফাইন্ডিং পান, ওটা অটিজমের সাথে কোরিলেট করছে না, এটা বুঝতে হবে। তাহলে অটিজম জানবেন কি করে? অনেকে শুনে থাকবেন যে জেনেটিক ফ্যাক্টর এর মধ্যে ইনভলভড আছে। দাঁড়ান, শুধু জেনেটিক ফ্যাক্টরে হয় না। জেনেটিক ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ, কিন্তু এনভায়রনমেন্টের সাথে মিশে সেই ব্যাপারটা। একটা জিনিস আছে যেটা জিন এনভায়রনমেন্ট কোরিলেশন হিসেবে আমরা জানি। এটা উদাহরণ দিই, 1960s কথা। একজন বিজ্ঞানী সেলুলার কালচার করছেন। যখন সেল কালচার করছেন, তখন একটা কোষকে যদি কালচার মিডিয়ামে রাখা হয়, সেগুলো আস্তে আস্তে ভাগ করতে করতে মাল্টিপল সেলস তৈরি হচ্ছে। তো একটা সেল থেকে 10টা, 30টা, আরও অনেক বেশি কোষ তৈরি হলো। এরকমভাবে যখন ধরুন অনেকগুলো সেল ভাগ হয়ে গেছে, তারা কি করলো? এটাকে 3টে আলাদা ভাগে ভাগ করে নিল। সেলগুলো কিন্তু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, একই সেল থেকে সবগুলো এসেছে,
এবং তারপর এর মধ্যে কিছু স্পেসিফিক ফ্যাক্টরস তারা অ্যাড করলো। একটা হচ্ছে ফ্যাক্টর যেটা বোন গ্রোথ করে, একটা হচ্ছে ব্রেন সেলের গ্রোথ করে এবং একটা মাসেল সেল। দেখা গেল যে ওই সেলগুলো ওই আউটকামে চলে গেল। দেখুন, আমি এনভায়রনমেন্ট পাল্টেছি, জেনেটিক্স পাল্টাইনি, কিন্তু আউটকাম পাল্টে গেল। তার মানে এনভায়রনমেন্ট আমাদের এফেক্ট করে এবং জেনেটিক্স এক হলেও সেটা ডিটারমিনেন্ট হবে যে ফাইনাল ডেস্টিনি কি, এটা নয়। তাহলে আপনি জেনেটিক টেস্ট করলেই অটিজম জানতে পারবেন না, এরকম নয়। জেনেটিক ফ্যাক্টরস রয়েছে, হ্যাঁ রয়েছে। নিউরোলজিক্যাল ফ্যাক্টরস রয়েছে, হ্যাঁ রয়েছে। কিন্তু এগুলো জেনে আপনি অটিজম সারিয়ে তুলতে পারবেন এরকম নয়। তাহলে আপনি এমআরআই করে হবে না, ব্লাড টেস্ট করে হবে না, জেনেটিক টেস্ট করে হবে না। তাহলে কিভাবে? অটিজম সাধারণত লোকে ডায়াগনোসিস করে কিছু চেকলিস্টের বেসিসে এবং বেশ কিছু লক্ষণ আমরা আইডেন্টিফাই করেছি যে এই থাকলে ওটাকে অটিজম বলবো। বেশিরভাগ এই সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টগুলোর মাধ্যমে এই অটিজম ডায়াগনোসিস করেন। কেন? যদি 1, 2, 3, 4, 5 থাকে তাহলে আমরা এটাকে অটিজম বলবো। কিন্তু একটা জিনিস বুঝুন, কেউ অটিজমের হয়তো কাট অফ মিট করছে না। এমন হতে পারে যে তার আরও কিছু লক্ষণ রয়েছে। হতে পারে যে অটিজমের আশেপাশে রয়েছে, ঠিক অটিজমেরটা মিট করছে না। এরকম অনেক কিছু ভ্যারিয়েশন হতে পারে। কিন্তু তার কি প্রয়োজন নেই? তার কি সাপোর্ট প্রয়োজন নেই? উত্তর হচ্ছে একইভাবে প্রয়োজন আছে। কিন্তু দেখুন, সে কিন্তু এই সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টগুলোতে কাট অফ মিট করছে না, কিন্তু তার সিমটমস জিরো নয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে ইগনোর করি। সুতরাং সাইকোমেট্রিক টেস্টে আমরা যে অটিজমের ব্র্যাকেটটা বেছেছি এটা কিন্তু হাইপোথেটিক্যাল, নিজেদের ইচ্ছে মতো, কিছু বেসিস নেই আমি বলছি না। কিন্তু এটা বুঝুন যে পুরো জিনিসটা একটা স্পেকট্রাম। আমরা আজ অটিজমকে স্পেকট্রাম বলি কারণ অনেকগুলো জিনিস একসাথে কম্বাইন করেছি। এই কম্বাইন করাটা যথেষ্ট নয়। বেসিক্যালি পুরোটা নিউরো ডেভেলপমেন্ট স্পেকট্রাম বলা যায়, যেখানে ডেভেলপমেন্টের পুরো স্পেকট্রামটায় কেউ কোথাও না কোথাও রয়েছে এবং পুরোটা মিলিয়ে একটা ব্যাপার। এমনকি এটা শুধু নিউরো ডেভেলপমেন্টের স্পেকট্রাম নয়, বেসিক্যালি আমরা যারা সাধারণ মানুষ তারা পুরোটা একটা স্পেকট্রামে পড়ি এবং এটা তার সাথে কন্টিনিউয়ামে পড়ছে। ওই যে লাইটের যে ভাগটা আমরা করি, ভিজিবল লাইট এবং বাকি যেটা মাঝখান থেকে একটা পোর্শন আমরা কেটে নিয়েছি, বলছি এটা আমার কাছে রেলেভেন্ট, কিন্তু তার আগেও আছে, তার পরেও আছে। সুতরাং আপনারা যদি ওইভাবে না ভাবেন হবে না। এবং এইভাবে যদি ভাবতে হয়, একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর চলে আসে। ভাবুন একটা বাচ্চার অটিজম রয়েছে, তার এখন বয়স 3, এই বাচ্চাটারই একটা সময় 6, এই বাচ্চাটারই এক সময় 9, ডায়াগনোসিস সেম। কিন্তু 3 বছরে বাচ্চাটা যা যা পারে, 6 বছরে সে আরও বেশি কিছু জিনিস পারে, 9 বছরে আরও বেশি কিছু পারে। তাহলে আমরা যদি সাইকোমেট্রিকের বেসিসে এই ইন্টারভেনশন ভাবি, হবে না। কারণ সাইকোমেট্রিক্যালি সে কিন্তু একই জায়গায় রয়ে গেছে, কিন্তু তার স্কিলস পাল্টে গেছে। তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে ফাংশনাল অ্যাসেসমেন্ট। বেসিক্যালি আমরা যদি বাচ্চার রিকোয়ারমেন্ট না বুঝে আমরা তাকে সার্ভ করি, তাহলে আউটপুট পাবেন না। এবং অটিজমের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ রয়েছে। দেখুন, আমরা একটা ভার্চুয়াল ডায়াগনোসিস নিয়েছি। ভার্চুয়াল ডায়াগনোসিস কেন? কারণ যে মাপকাঠিগুলো বলছি এগুলো তো রিয়েল নয়, আরবিট্রারি। আমরা এটাকে সবাই মিলে ঠিক করলাম অটিজম বলবো এবং বলছি, কিন্তু পুরো জিনিসটাকেই তো অ্যাড্রেস করতে হবে, মাঝখান থেকে ওটুকু না। সুতরাং আপনি যদি আপনার বাচ্চার ক্ষেত্রে দেখেন কোথাও বোধহয় কিছু গন্ডগোল আছে, বোধহয়, এখনো শিওর না, ডায়াগনোসিস হয়ে গেছে, আপনি যদি বাবা মা হন এবং আপনার মনে হয় যে কোথাও ঘাটতি আছে যথেষ্ট, এবং এই জায়গায় তার মানে আপনার বাচ্চাকে সাপোর্ট দিতে হবে। তাহলে সাপোর্ট না দিলে কি হবে? ব্যাপারটা হচ্ছে, যদি সাপোর্ট না দিয়ে 3 মাসের মধ্যে নিজেই সে বেরিয়ে আসে তাহলে সাপোর্ট লাগবে না। কিন্তু যদি 3 মাসের মধ্যেও সে নিজে না বেরোতে পারে, তাহলে সে বেরোতে পারছে না,
তাহলে তাকে সেখানে সাপোর্ট দিতে হবে। এবং এই সাপোর্ট দেওয়ার জন্য বাবা মা হিসেবে আপনাকে আগে পুরো জিনিসটা বুঝতে হবে, এবং না বুঝে আপনি যদি হেল্প করতে যান আপনি সলিউশন পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে অটিজমে লোকে যে রেজাল্টস পায় না তার কারণ এই, অটিজমকে তারা বিভীষিকা ভেবে নিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অটিজমেও রেসপন্স সম্ভব এবং একটা একদম সুস্থ জীবন পাওয়া সম্ভব, সহজ নয়। তার জন্য ক্লিয়ার গোল সেটিং এবং সে অনুযায়ী রাস্তাটা ম্যাপিং এবং সেটা নিয়ে রিগার্ডাস এফার্ট থ্রু আউট কনসিস্টেন্টলি দরকার হবে। যদি সেটা না করেন আপনি কিন্তু রেসপন্স পাবেন না। সুতরাং বুঝুন, যখন আপনি ডায়াগনোসিসের কথা বলছেন হয়তো আপনি একটা ডিনায়ালের দিক থেকে বলছেন, যেখানে আপনি বলছেন আমি ডায়াগনোসিসের জন্য এসেছি, কিন্তু ডায়াগনোসিসটা রুল আউট করার জন্য অ্যাকচুয়ালি এসেছেন, যেখানে আপনি চাইছেন যে না কেউ একজন বলে দিক আমার বাচ্চার অটিজম নেই। কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বাচ্চার যদি মিনিমাম সাপোর্ট কোথাও লাগে আপনি মনে করেন, যদি মনে করেন যে কোথাও সে একটু ভ্যারি করে গেছে, যে সে ঠিক মতো ডেভেলপ করছে না অমুক অমুক ডোমেনে, অটিজমের ডোমেনেই হতে হবে এমন না, তাহলে ওই এরিয়ায় বা তার আন্ডারলাইং যে স্কিলগুলো রয়েছে সেই এরিয়ায় তাকে সাপোর্ট দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সুতরাং কমপ্লিকেটেড নয়, আমরা কমপ্লিকেট করে নিয়েছি কেন, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লিমিট। তো এই লিমিটেড আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যখন আপনি দেখেন যে আলাদা আলাদা বাস্কেট তৈরি হয়েছে, এ এইটুকু বোঝে তারপর বোঝে না, ও ওইটুকু বোঝে তারপর বোঝে না, ও ওইটুকু বোঝে তারপর বোঝে না, আপনি মাঝখান থেকে সাফার করছেন একজন বাবা মা হিসেবে। সুতরাং একজন বাবা মা হিসেবে যদি আপনি আপনার বাচ্চাকে সাহায্য করতে চান, আপনাকে পুরো জিনিসটা জানতে হবে, বুঝতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। আমরা এতদিনে যা জেনেছি, শিখেছি, বুঝেছি আমরা আপনার সাথে শেয়ার করতে চাই, এবং সেটার জন্য আমরা একটা মাস্টার ক্লাস রেখেছি, যেখানে যদি আপনি আসেন আপনি এই ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পারবেন। নিচে ডেসক্রিপশনে সেই মাস্টার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। সুতরাং যদি আপনারা জানতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, যোগাযোগ করুন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। কিন্তু যদি আপনি ভাবেন যে অটিজম একটি বিভীষিকা, আমার বাচ্চা যেন না হয়, আপনি ঠিক ভাবছেন না, কারণ ওখানে আপনি এই অটিজম একটা বড় ব্র্যাকেট হিসেবে ভাবছেন। যদি আপনি ভাবেন ছোট ছোট কয়েকটা এরিয়া আমার বাচ্চার সাপোর্ট লাগবে এবং সাপোর্ট দিলে আমার বাচ্চা এগিয়ে যাবে, ব্যাস এইটুকুই তো ব্যাপার, কমপ্লিকেটেড নয়। সুতরাং অযথা কমপ্লিকেট করবেন না, এবং ডায়াগনোসিস মেন ব্যাপার নয়, যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আপনার সাসপিশন। যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চার কোথাও ডিলে রয়েছে, ডিভিয়েশন রয়েছে, ইগনোর করবেন না এবং সেটার জন্য সঠিকভাবে কাজ করুন। কিভাবে কাজ করবেন গাইডেন্স চাইলে আছি আপনার জন্য। আজকে এটুকুই, নমস্কার।